গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব 10। কেউ ক্লাসে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ছে, স্যারের চোখে পড়ল। স্যার বললেন, দপ্তরি কালীপদকে ডেকে নিয়ে আয়, ওকে দিয়ে একটা 7 o'clock ব্লেড আনিয়ে তোর মাথা মুড়িয়ে দিব। একজন মানুষ সমগ্র জীবনে অল্প কয়েকজন ভালো মানুষের সাক্ষাৎ পায়, যারা তার উপর অসাধারণ প্রভাব ফেলে। বদিউজ্জামান স্যার সেরকম একজন মানুষ। ক্লাস 9-এর সে প্র্যাকটিক্যাল ক্লাসে রানু লজ্জা ও অপমানে মরে যেতে বসেছিল। ইচ্ছে করছিল ছুটে গিয়ে কোনো একটা চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, হয়তো করেও বসত সেরকম কিছু। বদিউজ্জামান স্যার তাকে 2 ঘন্টা তার সামনে চেয়ারে বসিয়ে রাখলে। যতবারই বলেছে স্যার উঠি, ততবারই স্যার বলেছেন, আহা বস না, তো তারা কিসের। সে বসেছিল মাথা নিচু করে, শুধু সামনে বসে থাকা, কোনো কথাবার্তা নেই। এক সময় তিনি বললেন, আচ্ছা যা, এখন বাড়ি যা, একা তোর জন্য একটা গ্রুপ করে দেব, ভালোই হবে, কাজকর্ম ভালো শিখবি। আর একটা কথা শোন, ছোটখাটো দুঃখ কষ্টকে আমল দিতে নাই। ক্লাসের মেয়েরা তোকে পছন্দ করছে না, তাতে কিছু যায় আসে না, আমি তো করছি। আমার তো মনে হয় তোর মতো ভালো মেয়ে আমি আমার শিক্ষাগত জীবনে খুব কম দেখেছি। 36 বছর ধরে মাস্টারি করছি, কম দিন তো নয়। কি বলিস তুই? তুই খুব ভালো মেয়ে, খুব ভালো, এটা কখনো ভুলবি না। এটা স্যারের একটা মিথ্যা কথা। ক্লাসে সব মেয়েকেই স্যার এই কথা কোনো না কোনো সময় বলেছেন, কিন্তু কত মধুর সেই মিথ্যাটু। পৃথিবীতে মধুর মিথ্যার সংখ্যা এত কম কেন ভাবতেই রানু চোখ মুছল। বিয়ের পর সে গিয়েছিল স্যারের সঙ্গে দেখা করতে। তিনি চিনতে পারলেন না। অবাক হয়ে বললেন, তুমি কোন ব্যাচের মা? কি যেন নাম তোমার? রানু মৃদু স্বরে বলেছিল, আপনি আমাকে একবার আশা ও আনন্দের কথা শুনিয়েছিলেন, সেই কথাগুলি আমি প্রায় ভাবি। আমার হাজবেন্ডকে আপনার কথা বলেছিলাম, তিনি আপনাকে দাওয়াত করেছে, আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? কি করেন তোমার স্বামী? তিনি একজন লেখক, আপনি হয়তো চিনবেন। স্যার চিনলেন এবং উচ্ছ্বসিত হলেন। মা, তোমার পরম সৌভাগ্য, তুমি এমন একজনের পাশে আছো যিনি একজন অত্যন্ত উঁচু দরের মানুষ। তিনি সুখে ও দুঃখে মানুষকে পথ দেখান, আশা ও আনন্দের কথা বলে। এরা মানবজাতির বিবেক, এদের পাশে থাকা ভাগ্যের কথা। কিন্তু মা, তার সঙ্গে দেখা করতে আমি যাব না। তার সঙ্গে দেখা করার যোগ্যতা আমার নেই, আমি সামান্য মানুষ। ভোর হচ্ছে, একতলায় মোরগ ডাকছে। রানু উঠে পড়ল, উকি দিল পাশের ঘরে। টগরের মাথা থেকে বালিশ সরে গেছে, কিন্তু দুহাতে অপলাকে জড়িয়ে ধরে আছে। কত চমৎকার সব দৃশ্য চারদিকে, তবু কত অর্থহীন এই বেঁচে থাকা। সারা বিকেল আকাশ মেঘলা ছিল। সন্ধেবেলা চারদিক অন্ধকার করে বৃষ্টি নামল। রানু অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। খোলা জানালায় বৃষ্টির ছাট আসছে, ঘরের ভেতর প্রচুর হাওয়া। রানু চোখ না মেলেই হাত বাড়াল, টগর নেই। তার সঙ্গে শুয়েছিল, এক ফাঁকে উঠে চলে গেছে। টগর, টগর। কি মা, কি করছো তুমি? কিছু করছি না। টগর কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজছে নিশ্চয়। রানু এসে দেখে সত্যি তাই। রেলিং ধরে টগর বসে আছে, গা মাথা ভিজে সপসপ করছে, চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃশ্যটি কেমন যেন অন্যরকম, যেন এই ছেলেটির কেউ নেই।
বারান্দায় বসে বসে কাঁদছে। বৃষ্টিতে ভেজা ঠিক না টগর, ভেতরে আছে। আসছি। টগর এলো না। ঠিক আগের মতোই বসে রইলি। রানুর ইচ্ছে হলো কড়া গলায় একটা ধমক দিতে। সে ধমক দিল না, নিজেকে চট করে সামলালো। ছোট বাচ্চাদের খানিকটা নিজের মতো থাকতে দিতে হয়। কিছুক্ষণ ভিজলে এমন আর কি ক্ষতি হোক। টগর, কি মা? অপলা কোথায়, আসেনি এখনো? না। তুমি কি অপলার জন্যই রাস্তার দিকে তাকিয়ে আছো? টগর জবাব দিলে না। সম্ভবত সে অপলার জন্যই অপেক্ষা করছে। অপলা খাতাপত্র কিসব কেনবার জন্য নিউ মার্কেটে গেছে। এতক্ষণে চলে আসার কথা। আসছে না কেন কে জানে। রানুর মনে হলো অপলার অনেক সাহস হয়েছে। আগে একা একা কোথাও যেত না, এখন যাচ্ছে। গত সপ্তাহে কলেজ থেকে ফিরল সন্ধ্যা পার করে। তাদের কি নাকি ফাংশন ছিল। রানু দেখল ফর্সা মতো রোগা একটা ছেলে এসেছে তার সঙ্গে। অনেক দিনের পরিচিত এমন ভঙ্গিতে ছেলেটি কথা বলছিল। অপলা বলল, চা খেয়ে যাও সিরাজ। ছেলেটি তার উত্তর দেয়নি, মাথা ঝাঁকিয়েছে। তার মানে হ্যাঁ কিংবা না দুই হতে পারে। রানু একবার ভেবেছিল বলবে, রিকশায় একজন ছেলের সঙ্গে আসা ঠিক না, এরকম আর কোনোদিন আসিস না। রিকশায় দুজন পাশাপাশি বসা মানেই গায়ের সঙ্গে গা লাগিয়ে বসা। এভাবে বসলেই শরীর কথা বলতে শুরু করে। শেষ পর্যন্ত এসব কথা বলা হয়নি, কারণ কথাগুলি তার নিজের নয়, ওসমানের কথা। অন্যের কথা নিজের ভেবে বলার কোনো অর্থ হয় না। রানু বাতি জ্বালাতে গিয়ে দেখল ইলেকট্রিসিটি নেই। শহরে ইলেকট্রিসিটির এমন অবস্থা, একটু ঝড় বৃষ্টি হইলেই কারেন্ট নেই। আর একবার নেই হলে সারা রাতের জন্যেই নেই। রানু হারিকেন জ্বালালো, হারিকেনে তেল নেই। কতক্ষণ জ্বলবে কে জানে। ড্রয়ারে মোমবাতি ছিল, কিন্তু এখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। সে পায়ে চায়ের পানি চাপিয়ে আবার বারান্দায় উঠে এল। টগরের ঠান্ডা লাগছে। কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে। নীল হয়ে আছে ঠোঁট। কতক্ষণ ধরে সে বৃষ্টিতে ভিজছে। টগর, কি মা? এসো, মাথা মুছিয়ে দেই। টগর উঠে কোনো আপত্তি করল না। চা খাবে বাবা? একটু আদা চা করে দেই। টগর অবাক হয়ে বলল, আমি বড় হয়ে গেছি না? হ্যাঁ, তুমি বড় হয়েছ, অনেক বড়। এখন আমি রোজ চা খাবো? হ্যাঁ, খাবে। রানু মাথা মুছিয়ে দিতে দিতে হালকা গলায় বলল, শুধু চা না, চাইলে সিগারেটও এনে দিব। তোর? রানু হেসে ফেলল। টগর উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। শীতে সে অল্প অল্প কাঁপছে। রানুর বড় মায়া লাগে। নির্বিরোধ, শান্ত ছেলে হয়েছে টগর। কারো প্রতি তার কোনো অভিযোগ নেই। রানু পিরিচে চা ঢেলে দিল। টগর কেমন বিড়ালের বাচ্চার মতো চুপচুপ করে চা খাচ্ছে। একবার মুখ তুলে মাকে দেখল এবং হেসে ফেলল। আমাদের টগর সোনামণি আজ এত খুশি কেন? এমনি। না, এমনি নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। টগর লজ্জিত ভঙ্গিতে পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করল। নীল রঙের চিঠির কাগজ। সে কাগজটা মার দিকে বাড়াল না, টেবিলে রেখে মাথা নিচু করে হাসতে লাগল। কি এটা, চিঠি? হুম। কার চিঠি? কে লিখেছে? বাবা। কাগজ রানু তুলে নিল। ওসমানের চিঠি নয়, চিঠিটা অপলার লেখা। বাবার চিঠি এসেছে এই বলে সে নিশ্চয়ই টগরকে বুঝিয়েছে। মেলি ধরনের একটা ট্রিক। রানু অপ্রসন্ন মুখে চিঠিতে চোখ বোলাতে লাগল। প্রিয় টগর সোনা, তুমি কেমন আছো গো? তোমার কথা খুব ভাবি। লেখালেখি নিয়ে খুব ব্যস্ত, তাই আসতে দেরি হচ্ছে। এক কাজ করো না কেন, চলে এসো এখানে। তুমি এলে খুব মজা হবে। আমরা খুব বেড়াবো, পুকুরে সাঁতার কাটবো। আসবে না তুমি? না এলে আমি রাগ করব।
আসবে, আসবে, আসবে। রানু ভ্রু কুঁচকে দীর্ঘ সময় চিঠির দিকে তাকিয়ে রইল। এই নকল চিঠিটা কি উদ্দেশ্যমূলক নয়? অপলা কি এখানে সূক্ষ্ম একটা চাল দেওয়ার চেষ্টা করছে না? সে নিশ্চয়ই ভেবেছে টগর চিঠি পেয়ে ব্যস্ত হয়ে উঠবে বাবার কাছে যাবার জন্য। টগর অবশ্য এরকম কিছু করছে না। রানু একবার ভাবল, বলে, টগর, এটা একটা নকল চিঠি। এ চিঠি তোমার বাবার লেখা নয়। কিন্তু সে তা বলল না। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। সন্ধ্যা মিলিয়ে গেছে। অপলার দেখা নেই। কত দেরি করবে সে? রানুর মনে হলো অপলাকে কিছু বলা দরকার। স্বাধীনতা মানে রাত করে বাড়ি ফেরা নয়। সে নিজে একজন স্বাধীন মহিলা, কিন্তু সে কি রাত বিরাতে বাড়ি ফেরে না? অপলা ফিরল কাক ভেজা হয়ে। কাগজ কিনতে গিয়েছিল, কিন্তু সঙ্গে কোনো কাগজপত্র নেই। সে গুনগুন করতে করতে বাথরুমে কাপড় বদলাতে গেল। বাথরুম থেকেই বলল, ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি নেমে গেছে, তাই না আপা? আমি আজ অবশ্য ইচ্ছে করেই ভিজলাম। যখন খুব তেজে বৃষ্টি নামলো তখন রিকশার হুড ফেলে দিলাম। রাস্তায় যারা ছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমাকে পাগল ভেবেছে বোধহয়। রানু তার কথার কোনো জবাব দিল না। মেয়েটি দ্রুত বদলে যাচ্ছে। এটা ঠিক সহজভাবে গ্রহণ করা মুশকিল। তাকে বললে কেমন হয়, অপলা, তুই এরকম হয়ে যাচ্ছিস কেন? অপলা খুঁজে খুঁজে মোমবাতি বের করল। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বসে পড়ল। পড়া এগোল না। এক জায়গায় বসে সে পড়তে পারে না। ঘুরে ঘুরে পড়তে হয়। বই বন্ধ করে সে টগরের সঙ্গে গল্প করতে বসল। পাশেই রানু আছে। সেদিকে সে কিছুমাত্র লক্ষ্য করছে না। যেন এ ঘরে রানু নামের কেউ নেই। ভূতের গল্প শুনবি টগর? হুম। হুম কি, ভালো করে বল। বল। হ্যাঁ, শুনব। হ্যাঁ, শুনব। ভয় পেয়ে কাঁদবি না তো? না, কাঁদব না। সত্যি ভূতের গল্প শুনবি নাকি মিথ্যে ভূতের গল্প? সত্যি ভূতের গল্প। অপলা হারিকেনের আলো খানিকটা কমিয়ে দিল। রানু লক্ষ্য করল টগর অপলার কোমর জড়িয়ে কোলে মাথা গুজে শুয়ে আছে। অপলা টগরের মাথায় বিলি কাটতে কাটতে গল্প করছে। রানু কি ঈর্ষাবোধ করছে? করছে বোধহয়। তার ইচ্ছে করছে টগরকে উঠিয়ে নিয়ে যেতে। এই সন্ধেবেলা কিসের ভূতের গল্প? বৃষ্টি কমে এসেছিল। রাত ১০টার দিকে আবার প্রবল বেগে বর্ষণ শুরু হলো। বাতাস বইতে লাগলো প্রচণ্ড শব্দে। ঝড় শুরু হলো নাকি? দূর থেকেই হইচই চিৎকারের শব্দ আসছে। রাস্তা, বস্তির কাঁচা ঘরবাড়ি কিছু উড়ে গেছে নিশ্চয়। অপলা বলল, কেমন ভয় ভয় লাগছে আপা। পুরুষ মানুষ নেই কেউ বাড়িতে। পুরুষ মানুষ থাকলে কি করত? ঝড় থামিয়ে দিত? তা দিত না, তবে সাহস পাওয়া যেত। ঘরে কোনো পুরুষ মানুষ না থাকলে কেমন একা একা লাগে। এরকম মেয়েলি ধরনের কথাবার্তা বলিস না তো, গা জ্বালা করে। মেয়ে মানুষ মেয়েলি ধরনের কথাই তো বলবে। তোমার নিজেরও তো কিন্তু আপা ভয় ভয় করছে। শুধু মুখে স্বীকার করছো না। রানু ঘুমোতে গিয়ে দেখল টগর বিছানায় নেই। আবার অপলার কাছে চলে গিয়েছে। মশারি ফেলতে গিয়ে এক পলকের জন্য মনে হলো ঝড় বৃষ্টির রাতে একজন কেউ পাশে থাকলে ভালো হয়। আপা, কি? তোমার তো একা একা ভয় লাগবে। আজ সবাই মিলে একসঙ্গে ঘুমোলে কেমন হয়? আমার এত ভয়টই নেই। তুই ঘুমোতে যা। আর শোন একটা কথা, বানিয়ে বানিয়ে টগরকে চিঠি লেখার কোনো দরকার নেই। বেচারা তার বাবার জন্য মন খারাপ করে থাকে। থাকতে থাকতে একসময় অভ্যাস হবে। তখন আর খারাপ লাগবে না। অভ্যাস হবার দরকার কি? বাবার জন্য মন খারাপ হওয়াটা কি খারাপ? গত ৩ মাসে যে বাবার ছেলের কথা যে বাবার ছেলের কথা একবারও মনে হয়নি, তার জন্য মন খারাপ পাওয়া ঠিক না।
একবারও ছেলের কথা মনে হয়নি, তুমি সেটা কিভাবে বলছো? চিঠি লেখেননি তার মানে এই নয় যে তোর কাছে আমি মানে শুনতে চাই না। শোনো আপা, আমি যদি টগরকে নিয়ে দুলাভাইয়ের গ্রামের বাড়িতে বেড়াতে যাই, তোমার আপত্তি আছে? মেডিকেল কলেজ 2 দিন বন্ধ থাকবি, সোমবার এবং বুধবার। মঙ্গলবার মিস করলে 3 দিন ছুটি পাওয়া যাবে। যাব? রানু অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। বলে কি এই মেয়ে? কি আপা, যাব? যাওয়া কোনো সমস্যা হবে না। ট্রেনে যাব, তারপর ছুটি হয়েছে নিজের বাড়িতে যা। নিজের বাড়িতে আমার কে আছে বলো? তাছাড়া 1-2 দিনের জন্য গিয়ে হবেটা কি? গরমের ছুটি তো এমনিতেই যাব। যাব না? অপলা রানুর পাশে বসল। সে কি আগের চেয়ে রূপবতী হয়েছে, না হারিকেনের অস্পষ্ট আলোয় তাকে সুন্দর লাগছে? এত লম্বা চুল ছিল অপলার, তা আগে লক্ষ্য করা হয়নি। অপলা হালকা গলায় বলল, তোমার সঙ্গে আমার অনেক মিল আছে আপা। তোমার কোথাও কেউ নেই, আমারও নেই। এটা এমন কোনো হাসির কথা নয়, কিন্তু অপলা হাসল। রানু বলল, অমিলও আছে। তা আছে, স্বভাব চরিত্র দুজনের দুরকম। তোর স্বভাব চরিত্র অবশ্য দ্রুত বদলাচ্ছে, তোমারও বদলাচ্ছে। যত দিন যাচ্ছে তুমি ততই কঠিন হচ্ছ। এটা ঠিক না আপা, নিজে কষ্ট পাচ্ছ, অন্যকেও কষ্ট দিচ্ছ। অপলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, উঠে দাঁড়ালো। রানু কিছু বলল না। অপলা দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো এবং শান্ত স্বরে বলল, আমি ঠিক করেছি আমি যাব। টগরকে তুমি আমার সঙ্গে দিতে না চাও দিও না, আমি একাই যাব। হঠাৎ তোর আগ্রহের কারণ কি? আমি দুলাভাইয়ের একটা চিঠি পেয়েছি, তিনি আমাকে যাবার জন্য লিখেছেন। চিঠি কবে পেয়েছিস? গতকাল। সেখানে কি লেখা আছে টগরকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য? না, নেই। তুই একাই যা, ওকে নেবার দরকার নেই। আপা, তুমি কি চিঠিটা পড়তে চাও? না, পড়তে চাই না। অন্যের চিঠি পড়ার অভ্যাস আমার নেই। ব্যক্তিগত চিঠি আমি পড়ি না। পড়তে চাইলে পড়তে পারো, তোমার টেবিলের উপর রেখে এসেছি। টগরকে আমার সঙ্গে যেতে দাও আপা, প্লিজ। অপলা ঘুমোতে গেল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না, সে খানিকক্ষণ কাঁদল। কত অদ্ভুত দুঃখ কষ্ট আছে মানুষে, এরকম সুন্দর একটা রাতে কেউ কাঁদে? রানু হঠাৎ ঠিক করল টগরকে সে অপলার সঙ্গে যেতে দিবে। রানু ভাবতেও পারেনি অপলা সত্যি সত্যি টগরকে নিয়ে রওনা হবে। এই জীবনে আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না। কল্পনাকে কাজে লাগানো কঠিন। রানু কলেজে উঠে একবার ঠিক করেছিল একা একা সোনারগাঁ যাবে, প্রাচীন রাজধানী ঘুরে ঘুরে দেখবে। এখনও তা করা হয়ে ওঠেনি, অথচ কত কাছে আছে সোনারগাঁ। রানু লক্ষ্য করল অপলা বেশ ঘটা করে তার সুটকেস ঠিকঠাক করছে। খুব উৎসাহ নিয়ে টগরের সঙ্গে আসন্ন ভ্রমণ প্রসঙ্গে আলোচনা করছে। অবশ্য রানুকে অবশ্য রানুকে শোনানো, কিন্তু রানু চুপচাপ। সে কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। অপলা যখন বলল, টগরের জন্য কি গরম কাপড় নিব আপা? রানু হেসে ফেলল। এই গরমে গরম কাপড় কেন? তাহলে থাক, নেবার দরকার নেই। তোমাকে ছেড়ে থাকতে পারবে কিনা কে জানে। রাতে হয়তো উঠে কাঁদতে শুরু করবে। কাঁদবে না, আমারও মনে হয় কাঁদবে না। আমার কি মনে হয় জানো আপা? আমার মনে হয় ও বাবাকে ছেড়ে আসতেই চাইবে না। আসতে না চাইলে রেখে আসিস, অপলা ঘাড় ঝাঁকিয়ে বলল। তাহলে কিন্তু সত্যি সত্যি রেখে আসব। রানু গম্ভীর হয়ে বলল, তো রেখে আসিস? কিন্তু তুমি মুখ কালো করে বলছো, এটা রাগের বলা। এই কথাটা তুমি কি হাসি মুখে বলতে পারবে? দেখি হাসতে হাসতে বলো তো। রানু কিছু বলেনি, বিরক্ত হয়েছে।
ইদানিং অপলা তাকে বেশ বিরক্ত করছে। যা সে পছন্দ করে না তা করতে চেষ্টা করছে। ইচ্ছে করেই করছে বোধহয়। কেন সবাই এমন বৈরী হয়ে উঠেছে? অপলারা যাবে সকাল 11:30টায়। রানু অফিসে গেল না। খুব ঘন ঘন অফিস কামাই হচ্ছে। এখন পর্যন্ত এই নিয়ে কেউ তাকে কিছু বলছে না, কিন্তু একসময় হয়তো বলবে। সিদ্দিক সাহেব মিষ্টি মিষ্টি গলায় খুব কড়া কড়া কিছু কথা শুনিয়ে দিবেন। এই লোকটিকেও এখন তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হবার কোনো কারণ নেই। সিদ্দিক সাহেব মানুষটি ভদ্র, কাজ বোঝেন এবং প্রচুর কাজ করেন। সমস্যাটি কোথায় তাহলে? এরকম হচ্ছে কেন রানুর? টগর সকাল থেকে বেশ গম্ভীর। বারবার তার নিজের ছোট্ট সুটকেস নিয়ে নাড়াচাড়া করছে। রানু ভেবেছিল শেষ মুহূর্তে টগর মত বদলাবে, মাকে ছেড়ে যেতে চাইবে না। কিন্তু টগরের ভাবভঙ্গি সেরকম নয়। সে মাকে কিছুটা এড়িয়ে চলছে। সম্ভবত তার ধারণা হয়েছে হঠাৎ মা বলবে, তোমার যাবার দরকার নেই টগর। তুমি চলে গেলে আমি একলা হয়ে যাব। রাতে ভয় লাগবে, তুমি থেকে যাও। টগর অপলার পাশে পাশে ঘুরছে। মাঝে মাঝে আর চোখে দেখছে মাকে। চোখে চোখ পড়া মাত্র মাথা ঘুরিয়ে নিচ্ছে। যেন সে মাকে চিনতে পারছে না। ওরা রওনা হওয়ার আগে আগে রানু টগরকে নিয়ে বারান্দায় চলে এলো। টগর, খুব সাবধানে থাকবে। কেমন? একা একা পুকুরে যাবে না? আচ্ছা। টগর মাথা নাড়ল, সে যাবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। করব। বাবার জন্য কি নিয়ে যাচ্ছ টগর? টগর অবাক হয়ে মার দিকে তাকালে। ঠিক এই প্রশ্ন সে আশা করেনি। বাবার জন্য কিছু একটা নিয়ে যাওয়া উচিত না? সে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কি আনলে আমার জন্য। কি বলবে তখন? কি নিব? তুমি ভেবে টেবে বের করো কি নিতে চাও। তুমি বলে দাও। এমন কিছু নিতে হবে যাতে সে খুশি হয়। ভেবে টেবে বের করতে হবে কি নিলে খুশি হবে। এসো, আরো ভাবি। বোকা ছেলে, এমন করে কেউ বুঝি ভাবে? ভাবতে হয়, গালে হাত দিই। তখন সত্যি সত্যি গালে হাত দিল। রানু হেসে ফেলল। চমৎকার একটা ছবি। ছেলে গালে হাত দিয়ে ভাবছে বাবার জন্য কি নেওয়া যায়। এর মধ্যে কোথায় যেন মন খারাপ করার মতো একটা ব্যাপার আছে। রানু বলল, আমার জন্য মন খারাপ লাগবে না? লাগবে। তুমি কাঁদবে না আমার জন্য? হুম, কাঁদবি। তাহলে একটু কাঁদো, আমি দেখি। টগর ফিক করে হেসে ফেলল। ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে ধরল মাকে। রানু একটা নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে দীর্ঘদিন এই শিশুটিকে দেখবে না, আর সে ফিরে আসবে না মার কাছে। রানু ভেবেছিল ঘর থেকেই সে তাদের বিদায় দেবে। কি মনে করে সে ওদের ট্রেনে উঠিয়ে দিতে গেল। ট্রেন ছাড়বার আগে আগে অপলা বলল, তুমি একা একা ও বাড়িতে থাকতে পারবে না আপা। তুমি খালার বাড়িতে চলে যাও, খালার সঙ্গে থাকো। রানু গম্ভীর স্বরে বলল, আমাকে নিয়ে ভাবতে হবে না। তুই টগরকে চোখে চোখে রাখবি, পানিতে যেন না নামে। কোনো ভয় নেই আপা। পৌঁছেই টেলিগ্রাম করবি। টেলিগ্রাম পৌঁছানোর আগেই তো আমরা চলে আসব। তবু করবি। ঠিক আছে ঠিক আছে, করব। রানু হঠাৎ লক্ষ্য করল টগর কাঁদছে। অপলা বিরক্ত হয়ে বলল, এই কাঁদছিস কেন? টগর জবাব দিল না। শাড়ির আঁচলে সে মুখ ঢেকে রেখেছে। বারবার তার ছোট্ট শরীর কেঁপে উঠছে। অপলা বলল, মার জন্য খারাপ লাগছে? হুম, তাহলে যাবার দরকার নেই, তুই থেকে যা। আমি যাব। হুম, আমি যাব। টগরের কান্না আরো বেড়ে গেল। গার্ড হুইসেল দিচ্ছে, গাড়ি চলতে শুরু করবে। অপলা বিব্রত মুখে বলল, আপা তুমিও উঠে এসো না প্লিজ।
রানু জবাব দিল না, দাঁড়িয়ে রইল। একসময় ট্রেন ছেড়ে দিল। তার নিজের চোখেও কি পানি আসছে? আসছে বোধহয়। সব কেমন ঝাপসা লাগছে। রানু সানগ্লাস চোখে দিল। জল ভরা চোখ কাউকে দেখাতে ইচ্ছে করে না। ট্রেন চলে যাবার পরও কিছুটা সময় ঘুরে বেড়ালো স্টেশনে। সিলেট মেল এসে থেমেছে। ব্যস্ত হয়ে যাত্রীরা নামছে। কত বিচিত্র ধরনের মানুষ আছে এই পৃথিবীতে। একজন মানুষের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই। ছোট একটা বাচ্চা গর্বিত ভঙ্গিতে গটগট করে হাঁটছে। তার মা হাত ধরতে যাচ্ছে, সে কিছুতেই হাত ধরতে দিবে না। কি গম্ভীর শিশুটার চলার মধ্যে। টগরের মতো হয়েছে বোধহয়। রানুর চোখ আবার ভিজে উঠেছে। মন দুর্বল হয়ে গেছে। ভালো কথা নয়। রানুর মামা ইসমাইল সাহেব রানুকে দেখে খুবই অবাক হলে। দীর্ঘদিন পর সে বাড়িতে এলো। ইসমাইল সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়েছিলেন। তিনি উঠে বসতে চেষ্টা করলেন, পারলেন না। এখন প্রায় অথর্ব অবস্থায় এসে পৌঁছেছেন। নিজে নিজে কিছুই প্রায় করতে পারেন না। কেমন আছো মামা? ভালো আছি, বেশ ভালো। তুই কি মনে করে? দেখতে এলাম, বাসায় কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে বাড়িতে গেছে, চলে আসবে, সন্ধ্যার আগেই চলে আসবে। তুই বস। রানু বসল। ইসমাইল সাহেব হাত বাড়িয়ে রানুকে কাছে টানলেন। হালকা গলায় বললেন, এখনো রাগ পুষে রেখেছিস? না মামা, কারো উপর আমার রাগ টাগ নেই। এদিকে তো আসিস না। ইচ্ছে করেই আসি না। কেন? তোমার কথা না শুনে বিয়ে করেছিলাম। খুবই রাগ করেছিলে তুমি। বাড়ি থেকে বের করে দিয়েছিলে, মনে আছে? ইসমাইল সাহেব কিছু বললেন না। রানু নিঃশ্বাস ফেলে বলল, সেই বিয়ের আজ এই অবস্থা লজ্জাতে এসে। আজ কি মনে করে এলি? কিছু করার ছিল না, কোথায় যাবার ছিল না, তাই এসেছি। টগরকে কার কাছে রেখে এসেছিস? ও তার বাবার বাড়িতে গেছে। বাবার কাছে গেছে, গ্রামের বাড়িতে। ওর বাবা কিছুদিন ধরে গ্রামের বাড়িতে আছে। জানি। কিভাবে জানলে? কোন পত্রিকায় যেন দেখলাম কথা সাহিত্যের এর নির্বাসন। রানু চুপ করে গেল। ইসমাইল সাহেব মৃদু স্বরে বললেন, গ্রাম নিয়ে কিছু লিখবেন বোধ হয়। জানি না, লিখলে লিখবে। লেখালেখির উপর আমার কোনো ভক্তি নেই, উৎসাহও নেই। ওই প্রসঙ্গ থাক মামা, অন্য কিছু নিয়ে আলাপ করো। তোমার শরীর এখন কেমন? ভালো না, সময় বোধহয় শেষ হয়ে এসেছে। আফসোস হয়? না, দায়িত্ব পালন করেছি, মেয়েগুলির বিয়ে দিয়েছি। ছেলেটি চাকরি করে, আফসোস থাকবে কেন? কোনো আফসোস নেই। মামা, চা খাবে? খাবো। চা সিগারেট আমার জন্য নিষিদ্ধ, তবে তোর খাতিরে খাবো এক কাপ। রানু চা বানাতে গেল। সে প্রায় 12 বছর এ বাড়িতে কাটিয়েছে, কিন্তু তবু কেমন সব অচেনা লাগছে। পুরানো আসবাব প্রায় কিছুই নেই। ঝকঝক করছে চারদিক। তার সময় এরকম ছিল না, এলোমেলো থাকতো সব কিছু। এখন ঘর সাজায় কে? এ বাড়িতে কোনো মেয়ে নেই। মামা তার ছেলের বিয়ে দেন নাকি দিয়েছে, কিন্তু তাকে জানান। বোধ হয় তাই। মামার সঙ্গে এখন তার আর সম্পর্ক নেই। রানু সবার কাছে থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। মামা, তোমার চা। চিনি দিন। চিনি নিশ্চয়ই খাও না? না, খায় না। ইসমাইল সাহেব নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলেন। তার স্বাস্থ্য ভেঙে গেছে। চায়ে চুমুক দেবার ভঙ্গি, বসে থাকবার ভঙ্গি, সবকিছুতেই গভীর ক্লান্তির ছোঁয়া। সত্যি সত্যি কি তার সময় শেষ হয়ে এসেছে? যাবার প্রস্তুতি নিচ্ছে। রানুর বড় মায়া লাগে।
ইসমাইল সাহেব বললেন, আজ রাতটা আমার এখানে থেকে যা। বুলুর বিয়ে দিয়েছি, ওর বউকে দেখবি। বুলুর বিয়ের কথা তো আমাকে কিছু বলনি। বলার মতো বিয়ে নয়, বলার মতো হলে বলতাস। ইসমাইল সাহেব ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে মাথা রাখলেন। তোমার শরীর এত খারাপ, তবু সবাই তোমাকে ফেলে একা চলে গেল। ওরা যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। সব সময় সবাই আমাকে নিয়ে ব্যস্ত, এটা সহ্য হয় না। রানু খানিকক্ষণ ইতস্তত করে বলল, মামা, আমি টগরকে নিয়ে যখন আলাদা হয়ে গেলাম, তুমি কিন্তু একবারও জিজ্ঞাসা করলে না কেন এরকম পড়লাম। ইসমাইল সাহেব ক্লান্ত গলায় বললেন, জয় করেছিস, ভালোই করেছিস। তুমি কিছু না জেনেই বলেছ। মামা, মন দিয়ে শুনুন। মনিকা নামের একটা মেয়ের সঙ্গে টগরের বাবার খুব ভাব ছিল। মেয়েটি দারুণ রূপবতী এবং চমৎকার মেয়ে। মামা, তুমি কি আমার কথা শুনছ? ইসমাইল সাহেব জবাব দিলেন না। রানু দেখল তিনি ঘুমিয়ে পড়েছেন। সন্ধে মিলিয়েছে, গাছে গাছে পাখপাখালি ডাকছে, আকাশে মেঘ। আজও বোধ হয় ঝড় বৃষ্টি হবে। রানু ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। অপলরা পৌঁছালো সন্ধে মিলবের পর। ট্রেন থেকে নেমেই সে একটা নিঃশ্বাস গোপন করল। আকাশ মেঘে কালো হয়ে আছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অল্প কিছু লোক নেমেছে ট্রেন থেকে। তারা মুহূর্তের মধ্যেই উধাও। ফাঁকা স্টেশন, চারদিকে নিশুতি রাতের মতো নীরব। অপলা টগরের হাত ধরে বলল, ভয় লাগছে রে টগর? না, কিসের শব্দ হচ্ছে খালা? কি জানি, ঝিঝি পোকা বোধ হয়। তোর ভয় লাগছে না তো? না, ভয়ের কিছু নেই। তোদের দাদার বাড়ি এখানে সবাই চেনে, বললেই হবে মোক্তার বাড়ি। স্টেশন থেকে কোয়ার্টার মাইল। কোয়ার্টার মাইল কি? কোয়ার্টার মাইল হচ্ছে খুব কাছে। তোর ভয় লাগছে না তো? না, বৃষ্টি নামার আগেই পৌঁছে যাব। আর না হয় বৃষ্টিতে অল্প ভিজব, কি বলিস? মজাই হবে। টগর উত্তর দিল না। তার মোটেই ভয় লাগছে না, বেশ মজা লাগছে। বৃষ্টি নামলে আরো মজা হয়। শুধু ঝিঝি পোকার ডাকটা শুনতে কেমন যেন লাগছে। এই পোকাগুলি মানুষকে কামড়ায় কিনা কে জানে। এই প্রশ্নটি জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে জানে জিজ্ঞাসা করলে ঠিক উত্তর পাওয়া যাবে না। অপলা বলবে, না না, কামড়ায় না। তখন লক্ষ্য করল খালামণি কেমন অসহায় ভঙ্গিতে সুটকেস হাতে দাঁড়িয়ে আছে। সে বোধহয় জিজ্ঞেস করতে চায় কোন দিকে যেতে হবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। খালামণি, চলো। দাঁড়া একটু, এত ব্যস্ত হচ্ছিস কেন? ওই লোকটা আসছে, ওকে জিজ্ঞেস করব। ও বোধহয় স্টেশন মাস্টার। কিভাবে বুঝলে? অপলা উত্তর দিল না, লোকটির দিকে এগিয়ে গেল। স্টেশন মাস্টার অবাক হয়ে বললেন, কোথায় যাবেন? মোক্তার বাড়ি? ফয়সাল সাহেবের বাড়ি? সে তো অনেকটা দূর। কত দূর? মাইল খানেক তো হবেই। গ্রামের মাইল শহরের মাইলের মতো না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। তবু মাইল শেষ হবে না। পুরুষ মানুষ কেউ নেই আপনাদের সঙ্গে? জি না। মুক্তা সাহেবের বাড়িতে তো কেউ থাকে না, সেখানে কার কাছে যাবেন? অপলার বুক ধক করে উঠল। ট্রেনে ওঠার পর থেকে এরকম একটা আশঙ্কা তার হচ্ছিল, গিয়ে দেখবে বাড়ি তালাবদ্ধ। দুলাভাই চলে গেছেন ঢাকা কিংবা অন্য কোথাও। বাড়ি দেখাশোনার জন্য যারা ছিল তারাও নেই। মেয়ের বাড়িতে বেড়াতে গেছে কিংবা অন্য কোনো গ্রামে যাত্রা দেখতে গেছে। ঢাকা ফিরে আসার কোনো ট্রেন নেই। তারা রাত কাটাচ্ছে স্টেশনে। এমন সময় দুস্থ কিছু লোকজন তাদের ঘিরে ধরল। তাদের মধ্যে একটা লোক খুব লম্বা, তার সরু সরু হাতে লোমে ভর্তি। সে খপ করে অপলার হাত ধরে বলল, দুশ্চিন্তাগুলো এত স্পষ্ট হয় কেন কে জানে?
ট্রেনে ওঠার পর থেকে তার আশেপাশের সবাইকে অপলার দুষ্ট লোক বলে মনে হচ্ছিল। একজন টগরকে বাদাম কিনে দিল, অপলার সঙ্গে খুব খাতির জমানোর চেষ্টা করলে। অপলার দৃঢ় ধারণা হলো লোকটার কোনো একটা মতলব আছে। সেই ধারণা ঠিক হয়নি। লোকটি ময়মনসিংহ স্টেশনে নেমে গেছে এবং নেমে যাবার আগে অপলাকে বলেছে, যদি দেখেন পৌঁছাতে পৌঁছাতে রাত হয়েছে তাহলে স্টেশন মাস্টারকে বলবেন পৌঁছে দিতে, অন্য কাউকে বলবেন না। আজকাল গ্রামেও টাউট শ্রেণীর একদল মানুষ তৈরি হয়েছে। স্টেশন মাস্টার যথেষ্ট করলেন। একজন কুলি জোগাড় করলেন, হারিকেন এবং ছাতার একটা ব্যবস্থা করলেন। বারবার বললেন, মেয়ে মানুষের এতটা সাহস থাকা উচিত না। ছোট একটা বাচ্চারে নিয়ে একা একা রওনা হওয়া কি সর্বনাশের কথা। দিন কালো ভালো না, যখন তখন ঝড়টর হচ্ছে। পথে নেমে টগরের খুব আনন্দ হলে। কত অদ্ভুত সব দৃশ্য চারদিকে এবং সবই অচেনা। কত রকম শব্দ উঠছে আর সারাক্ষণই কেমন একটা মজার গন্ধ পাওয়া যাচ্ছে। একটা বাঁশঝাড়ের কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। ওইসব কি জোনাকি খালামুনি? হ্যাঁ, খেলা করছে বোধহয়। এখানে এত জোনাকি, কিন্তু শহরে জোনাকি নেই কেন? জানি না কেন। তোমার বাবাকে জিজ্ঞাসা করবে তৎ। চলো টগর, দাঁড়িয়ে থাকবে না, দেরি হচ্ছে, বৃষ্টি নামবে। বেশিক্ষণ দাঁড়াবো না, অল্প একটু দাঁড়াবো। বৃষ্টি নামবে তো, নামো। টগর কিছুক্ষণ পরপরই দাঁড়িয়ে পড়ছে। তাকে আর নাড়ানো যাচ্ছে না। অপলা তাকে কোলে তুলতে চেষ্টা করল। সে কোলে উঠবে না, সমস্তটা পথ হেঁটে হেঁটে যাবে। কিসের শব্দ হচ্ছে খালামুনি? ঘন্টা, ঘন্টা শব্দ হচ্ছে। ঘন্টা শব্দ কেন হচ্ছে? হিন্দুরা পূজা করছে, ওরা ঘন্টা বাজিয়ে পুজো করে। ওরা ঘন্টা বাজিয়ে পুজো করে কেন? জানি না কেন, ওদেরকে জিজ্ঞাসা করো। টগর ভেবে পেল না, এত সুন্দর সুন্দর সব দৃশ্য, তো সুন্দর সব শব্দ, কিন্তু খালামনির ভালো লাগছে না কেন। একটা জায়গায় দেখা গেল লক্ষ লক্ষ ব্যাঙ ডাকছে। প্রথমে একটা ব্যাঙ মোটা গলায় কয়েকবার ডাকে। তারপর পর অন্য ব্যাঙগুলি লাফালাফি করে ডাকতে ডাকতে হঠাৎ করে চুপ হয়ে যায়। এরকম করে কেন ওরা? খালামুনি, না, আর একটা কথাও না। তুমি আমার কোলে উঠে আসো তো টগর, এখন অনেক দূর। ব্যাঙরা সবাই একসঙ্গে কথা বলে কেন? জানি না কেন, চুপ করে থাকো তো, এখন বৃষ্টি হলে কি অবস্থা হয় দেখবি। বাড়ির কাছাকাছি আসতে সত্যি সত্যি বৃষ্টি নামল। প্রথমে ছোট ছোট ফোঁটা, তারপরে মুষল বর্ষণ, সেই সঙ্গে ঠান্ডা বাতাস। ছাতা মেলতেই সেটি উল্টে গেল। টগর বলল, ছাতা উল্টে গেল কেন খালামুনি? এবার কিন্তু চর খাবি টগর। সঙ্গের কুলি জিজ্ঞেস করল আশেপাশের কোনো বাড়িতে গিয়ে দাঁড়াবে কিনা। অপলা রাজি হল না। তার বাড়িতে পৌঁছালো কাক ভেজা হয়ে। অপলার শাড়ি কাদায় মাখামাখি। সে দুবার কাদায় পা পিছলে পড়েছে। স্যান্ডেলের ফিতা গিয়েছে খুলে। রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু টগরের আনন্দের সীমা নেই। তার 5 বছরের ক্ষুদ্র জীবনে এত আনন্দ ভ্রমণ সে এর আগে করেনি, এবং কে জানে ভবিষ্যতেও হয়তো আর করবে না। তীব্র ও তীক্ষ্ণ আনন্দ মুহূর্ত একজন মানুষের জীবনে বারবার আসে না। ওসমান সাহেব বাড়িতেই ছিলেন। হইচই শুনে হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। তার মুখ ভর্তি দাড়ি গোঁফ, দেখতে কেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। তিনি শিশুদের মতো গলায় চেঁচালেন, আরে, কারা এসেছে? কাউকেই তো চিনতে পারছি না। এই ছোট ছেলেটা কে? চেনা চেনা লাগছে কেন? তবৎ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তিনি তাকে কোলে তুলতেই সে মুখ লুকালো তার বুকে। তার কেন জানি বড় লজ্জা লাগছে। কাউকে এখন আর মুখ দেখাতে ইচ্ছা করছে না। অপলা বলল, দুলাভাই, আপনার জামা কাপড় তো সব কাদায় মাখামাখি করে দিল।
দিক, তুমি কেমন আছো অপলা? ভালো আছি। আপনি দাড়ি-গোঁফ রেখে এমন রবীন্দ্রনাথ সেজেছেন কেন? ব্লেড পাওয়া যায় না। ব্লেডের অভাবে এই কাণ্ড। আপনাকে দাড়ি-গোঁফে কিন্তু ভালো লাগছে। ওসমান শব্দ করে হেসে উঠলেন। ভরাট গলায় হাসি। টগরও হাসতে শুরু করল, যেন এই রসিকতা বুঝতে পেরেছেন। ওসমান সাহেব বললেন, আজ তোমরা আসবে এটা কিন্তু আমি জানতাম। বাজে কথা বলবেন না দুলাভাই। বাজে কথা না, তোমাদের জন্য রান্না করতে বলেছি। ফলির মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। জানতেন তাহলে স্টেশনে থাকলেন না কেন? সেটা ওই বৈজ্ঞানিক কাণ্ড হতো। ওই বৈজ্ঞানিক কিছু তো আমি করতে পারি না। মনের কোনো খেয়ালকে খানিকটা প্রশ্রয় দেওয়া যায়, বেশি প্রশ্রয় দেওয়া যায় না। কি করে বুঝলেন আমরা আসব? তা জানি না, সকালে ঘুম থেকে উঠেই মনে হলো। টেলিপ্যাথি বোধহয়। দুজন আসবে সেটা বুঝিনি। আমার মনে হচ্ছে তোমরা তিনজনই আসবে। অপলা থেমে থেমে বলল, আপাও আসতো, ছুটি পায়। তাই বলেই অপলার মনে হলো দুলাভাই যেন অন্য একরকম ভঙ্গিতে হাসছে। শিশুদের মিথ্যা কথা প্রশ্রয় দেবার মতো ভঙ্গিতে হাসা। মিথ্যাটা না বললেই হতো। দুলাভাই, আমরা আশায় আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ। আপনার নির্জন তপস্যার ব্যাঘাত সৃষ্টি করলাম না, তাই না? তপস্যা টপস্যা কিছু না। মহাপুরুষেরা তপস্যা করেন। আমি অতি সাধারণ একজন মানুষ। যাও, গোসল করে কাপড় বদলাও। চা করতে বলেছি। ফলির মা বাথরুমে পানি তুলে দিবি। আপনাদের নাকি পাকা ঘাট দেওয়া চমৎকার পুকুর আছে? বৃষ্টির মধ্যে সেই পুকুরে সাঁতার কাটতে নাকি দারুণ মজা। কার কাছে শুনলে? আপার কাছে, আপা বলে দিয়েছে। ওসমান সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অপলা সুন্দর একটা স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বিয়ের পর রানুকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। শ্রাবণ মাসের এক দুপুরে খুব বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টিতে দুজন পুকুরে নেমেছিলেন। রানু কিছুতেই নামতে চাচ্ছিল না। তিনি প্রায় জোর করে তাকে রাজি করিয়েছিলেন। তারপর সে আর উঠে আসতে চায় না। যতবারই তিনি বলেন, রানু চলো ওঠা যাক, রানু ততবারই বলে আরেকটু আরেকটু। সুখের উপকরণ চারদিকে ছড়ানো থাকে, আমরা প্রায় সময়ই তা বুঝতে পারি না। হঠাৎ এক সময় তার দেখা পাই এবং অভিভূত হয়ে পড়ি। অপলা পুকুরে গোসল করতে যাবে বলে ঠিক করল। ফুলির মা আপত্তি করবার চেষ্টা করছে। ভর সন্ধ্যায় খোলা পুকুরে, খোলা চুলে পুকুরে নেওয়া ঠিক না। কিন্তু তার আপত্তি গ্রাহ্য হয়নি। টগরও তার খালামুনির সঙ্গে পুকুরে নামবে। সেও নাকি সাঁতার কাটবে। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ওসমান সাহেব ছাতা মাথায় দিয়ে একটা হারিকেন হাতে পুকুর ঘাটে এসেছে। জলে নেমেছে টগর এবং অপলা। ফুলি পানিতে পা ডুবিয়ে পুকুর ঘাটে বসে আছে। ওসমান সাহেব বললেন, বেশি দূরে যেও না অপলা। আমাকে নিয়ে ভয় নাই দুলাভাই, আমি চমৎকার সাঁতার জানি। আপনি টগরকে উঠিয়ে নিয়ে চলে যান, ওর ঠান্ডা লাগবে। তুমি না উঠলে ও উঠবে না। আমি এখানে অনেকক্ষণ থাকবো, বৃষ্টি না থামা পর্যন্ত উঠব না। ওসমান সাহেব মৃদু হাসলেন, কিছু বললেন না। বিশেষ ঘটনা কি মানুষের জীবনে বারবার ফিরে আসে? ঠিক অপলার মতো গলায় রানুও একদিন এই কথা বলেছিল। সেদিন তিনি অবশ্য রানুর পাশে ছিলেন। আজ ছাতা মাথায় একটা কড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছেন। প্রকৃতিকে এই ঘটনা বিভিন্ন রকম ভাবে মানুষের সামনে উপস্থিত করে। এরকম একটা ঘটনা কি আবার তার জীবনে ঘটবে? অসম্ভব তা। একদিন হয়তো টগরের ভালোবাসার একটা মেয়ে এরকম বৃষ্টির রাতে পুকুরে নামবে এবং অবিকল রানুর গলায় বলবে, বৃষ্টি না থামা পর্যন্ত আমি উঠব না। তিনি দূর থেকে শুনে ফেলবেন। ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, অপলা,
গ্রামে বসে বসে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। কি সেটা? গাছের যৌবন বারবার ফিরে আসে, কিন্তু মানুষের যৌবন মাত্র একবার। কথা শেষ হওয়া মাত্র জোরে বৃষ্টি শুরু হলো। টগর মহা আনন্দে হাততাল দিল। অপলা ভেবে রেখেছিল সে দুদিন থাকবে, শুক্র ও শনি, খুব বেশি হলে 3 দিন। সোমবার ডক্টর মাইতির ক্লাস, ওই ক্লাসটি ধরতেই হবে। অ্যাবসেন্ট করলে তিনি নামের পাশে দাগ দিয়ে রাখেন এবং পরের দিন এমন সব প্রশ্ন করেন যার উত্তর কারোরই জানা থাকে না। প্রশ্নতেই শেষ নয়, শান্ত মুখে এমন সব কথা বলেন যা শুনলে ক্লাস ছেড়ে ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করে। যেমন রিতাকে একদিন বললেন, ডাক্তার যে তোমাকে হতেই হবে এমন তো কোনো কথা নেই। তোমার হাবভাব ডাক্তারের মতো না, বিরোহী প্রেমিকের মতো। বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলো, তোমার ডান হাতের কবজির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়টি কি নাও? উঁচু গলায় বলো, যেন সবাই শুনতে পায়। রিতা কোনো মতে বলল, আমি জানি না স্যার। বলেই সে বসে পড়ল এবং খুব ঘামতে লাগল। মাইতি স্যার বললেন, তোমাকে কিন্তু আমি এখনো বসতে বলিনি। কেউ প্রশ্নের জবাব নিয়ে দিয়ে বসে বললে আমার খারাপ লাগে। কাজে তোমাকে আমি এখন আমি এমন প্রশ্ন করব যার উত্তর তোমার জানা আছে বলে আমার ধারণা। বলো, প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ক্লাসের সবাই হো হো করে হাসতে লাগলো। এই হচ্ছে মাইতি স্যার। তার ক্লাস মিস করার প্রশ্নই ওঠে না। কিন্তু অপলা রোববার ভোরে বেশ সহজভাবে বলল, আজ ঢাকা না গেলে কেমন হয় রে টগর? টগর গম্ভীর হয়ে বলল, ভালো হয়। কিন্তু মাইতি স্যার যে আমাকে কাঁচা খেয়ে ফেলবে, সবার সামনে কাঁদিয়ে ছাড়বে। চিনিস তো না তাকে? তাহলে চলো যাই। শরীরটা ভালো লাগছে না, কেমন যেন জ্বর জ্বর লাগছে। দেখ তো গায়ে হাত দিয়ে। অপলার গা নদীর জলের মতো শীতল, কিন্তু টগর উদ্বিগ্ন স্বরে বলল, উফ, খুব জ্বর তো। যা, সুটকেস খুলে কাপড় বের করে ফেল। আগামী সোমবারের আগে ঢাকা গিয়ে পৌঁছালেই হবে। তোর আবার মন খারাপ লাগছে না তো? না। মার জন্য কান্না আসছে না? না। একটুও না? টগর তার জবাবে হেসে ফেলল এবং পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। সম্ভবত মনে করল হাসাটা ঠিক না, মার জন্য কিছুটা হলেও মন খারাপ করা দরকার। কিন্তু তার সত্যি সত্যি মার কথা মোটেই মনে পড়ছে না, বরং মার কাছে ফিরে যেতে হবে ভেবেই খারাপ লাগছিল। বাবা তার সঙ্গে খুব কথা টথা বলেন নাই, তবু কেন জানি তাকেই বেশি ভালো লাগে। এর কারণ কি সে প্রায়ই ভাবে। পরশু রাতে অপলাকে জিজ্ঞেস করল, অনেক ইতস্তত করল, খালামণি, বাবা বেশি ভালো না মা? দুজনেই ভালো। মন রাখা কথা, টগর বিশ্বাস করে। দুজন লোক সমান সমান ভালো হতে পারে না। একজন একটু বেশি হলে অন্যজন একটু কম ভালো হবে, তাই নিয়েও। অপলা হাই তুলে বলল, কে বেশি ভালো কে কম ভালো এসব দিয়ে কি করবি? কিছু করব না। কিছু না করলে ঘুমা, নাকি বাবার সঙ্গে ঘুমোতে ইচ্ছে করে? না না, মনে হচ্ছে করে। আয়, রেখে আসে। টগর লক্ষ্য করেছে অপলা খালামণি যা বলে সঙ্গে সঙ্গে তা করে। অন্য কোনো মেয়ে হলে আয় রেখে আসি বলেও রেখে আসার কোনো রকম লক্ষণ দেখাতো না, এবং একসময় বড় বড় হাই তুলে ঘুমিয়ে পড়ত। কিন্তু অপলা খালামণি সেরকম নয়। সে যা বলবে তাই করবে। এজন্যই তাকে এত ভালো লাগে। গত পরশু কালবৈশাখী ঝড় হলো, ভীষণ ঝড়। হঠাৎ অপলা খালামণি বলল, চল টগর, আম কুড়াতে যাই। কালবৈশাখীতে আম কুড়াতে হয়। টগরের ইচ্ছা করছিল, আবার ভয় ভয়ও করছিল। কি অন্ধকার চারদিকে, আবার কেমন শোষা শব্দ উঠেছে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দূরে কোথাও, পর্ব 10। পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখো।